ওকে, তাহলে আমরা শুরু করি। আমাদের আজকের টপিক সেটা হচ্ছে ফ্লুইড ডাইনামিক্স। আজকের যে আমরা বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের প্রথম লেকচার। আজকে যেহেতু আমরা বেসিক কনসেপ্ট নিয়ে আলোচনা করব, হয়তো বা একটা লেকচার নিয়ে কথাবার্তা হবে। তো আজকের এইটাতে কি কি টপিক নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে স্ট্রিম লাইন, পাথ লাইন আর হচ্ছে স্ট্রিক লাইন। সবাই কি আমার কথা শুনতে পাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। তো এখন কথা হচ্ছে যে এই তিনটা জিনিস নিয়ে মেইনলি আলোচনা করা হবে এবং এগুলো বোঝার জন্য ছোটখাটো আমরা হয়তো বা সংজ্ঞা দেখবো আর কি। ঠিক আছে, আর খুবই সিম্পল জিনিস এগুলো। তো প্রথমেই এই কোর্সটা আগে বলা হয়তো হাইড্রোডাইনামিক্স, এখন বলা হচ্ছে ফ্লুইড ডাইনামিক্স। বাট যদিও নামে হাইড্রো ছিল, বাট তখনও মানে ফ্লুইড নিয়ে পড়াশোনা হইতো। তো এখন যেহেতু মানে নামটাই চেঞ্জ করা হয়েছে, ফ্লুইড ডাইনামিক্স দেওয়া হয়েছে, তো আসলে এখানেও ফ্লুইড নিয়ে আলোচনা করা হবে। তো হাইড্রো মানে হচ্ছে যে ওই যে পানি আর কি। ঠিক আছে, হাইড্রো মানে হচ্ছে ওয়াটার। আর ফ্লুইড মানে মানে ওয়াটারের মতোই, মানে এনি সাবস্টেন্স হুইচ ক্যান ফ্লো আর কি। মানে যারা হচ্ছে ফ্লো করতে পারে তারাই হচ্ছে ফ্লুইড। তো ফ্লো করতে পারে মোটামুটি সলিড অবজেক্ট বাদে সবাই তো ফ্লো করতে পারে। ঠিক আছে, আর যদি আমরা ওয়াটার নিয়ে আলোচনা করি, আচ্ছা হাইড্রো ডাইনামিক্স, তো ডাইনামিক্স মানে কি গতিবিদ্যা। ঠিক আছে, তো ডাইনামিক্স মানে হচ্ছে গতিবিদ্যা, আর হচ্ছে হাইড্রো তো পানি, তো পানির গতিবিদ্যা নিয়ে আলোচনা করব। আবার মাঝে মাঝে পানির বোতলে তেল হইতে পারে, তো তেল হইলে তখন আর এটা হাইড্রোডাইনামিক্স থাকবে না, তখন এটা হয়ে যাবে ফ্লুইড ডাইনামিক্স। বা যদি আমরা বাতাস নিয়ে কাজ করি সেটা ফ্লুইড ডাইনামিক্স। ঠিক আছে, তো পানি বাদে অন্যান্য প্রবাহীর যদি আমরা গতিবিদ্যা নিয়ে আলোচনা করি সেটা হচ্ছে আমাদের ফ্লুইড ডাইনামিক্স। এখন কথা হচ্ছে যে কেন লাগে ফ্লুইড ডাইনামিক্স। একটা যদি সলিড বডি হয়, আচ্ছা এই বডিটা হচ্ছে সলিড, সলিড বডিতে এই জিনিসগুলো হচ্ছে একটার সাথে আরেকটা মানে খুব স্ট্রং বন্ডে আবদ্ধ থাকে, যার ফলে আমরা যদি এখানে যদি আমরা কোন একটা ফোর্স প্রয়োগ করি, তো যখন এই বডিটা মুভ করে কোন একটা দিকে, তো সবগুলো কণা কিন্তু একসাথে মুভ করে। ঠিক আছে, কিন্তু যদি এখানে কিছু পানি থাকে, যদি আমি পানিতে এইভাবে ধাক্কা দিই, দেখা যাবে যে এই পানির কণা এইদিকে গেছে, এগুলো এইদিকে গেছে, তো এক একটা এক এক দিকে ছড়ায় যায়। তো নর্মাল যে মেকানিক্সটা সেটা আসলে বা ডাইনামিক্সটা সেটা ফ্লুইডে কাজ করে না বলে ফ্লুইড ডাইনামিক্স নামে আলাদা একটা সাবজেক্ট হয়ে গেছে। সো এটার মানে বিভিন্ন জায়গায় খুব ভালো ভালো অ্যাপ্লিকেশন আছে। ঠিক আছে, অ্যাপ্লাইড সাবজেক্ট গুলোর মধ্যে এটা খুবই একটা গুরুত্বপূর্ণ। তো পানির যে পানি বা হচ্ছে প্রবাহীর যে ফ্লো, তো ফ্লোটা মূলত দুই ধরনের ফ্লো চিন্তা করা হয়। একটা হচ্ছে ল্যামিনার, তো ল্যামিনারে হচ্ছে যে এই যে কণাগুলো একদম সমান্তরালে মুভ করতেছে। আর টার্বুলেন্স হচ্ছে সাপোজ যদি এখানে কোনো একটা বাধা থাকে, তো বাধাতে থাকলে যেটা হয় যে মানে এক এক সময় মানে ধরলাম হচ্ছে জাস্ট নর্মালি নদীতে ফ্লো হচ্ছে, সেটা হচ্ছে ল্যামিনার। বাট যদি একটা পাহাড়ি নদী হয় যে মাঝে মাঝে এবড়ো থেবড়ো জিনিসপত্র আছে, তো সেক্ষেত্রে ওই ফ্লোটা হচ্ছে টার্বুলেন্স হবে। মানে এখানে জাস্ট হচ্ছে কোন একটা বাধা আছে, ঠিক আছে, এই বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে আর কি। সো এই হচ্ছে ল্যামিনার, হচ্ছে টার্বুলেন্ট ফ্লো। আর এখন দেখবো যে ভেলোসিটি ফিল্ড। তো আমরা ভেলোসিটি ফিল্ড কেন বলতেছি, কারণ হচ্ছে যে যদি আমরা এই যে টার্বুলেন্স ফ্লোটা দেখি, তো এইখানে আমি একটু রেড কালারে বোঝাই। সো এইখানে ভেলোসিটি হচ্ছে এই দিকে, এইখানে ভেলোসিটি এই দিকে, আবার এখানে ভেলোসিটি এই দিকে। সো এক এক জায়গায় ভেলোসিটি এক এক দিকে। ঠিক আছে, তার মানে আমার ভেলোসিটি ইজ এ ফাংশন অফ এক্স ওয়াই জেড। কারণ কোন পয়েন্টে সে ভেলোসিটিটা পয়েন্টের উপর নির্ভর করছে, এবং মানে নির্দিষ্ট সময় পর মানে এক এক সময় কিন্তু ভেলোসিটি আবার এক এক দিকে হবে। তো তাহলে ভেলোসিটি যে ফাংশনটা, তারা একই সাথে এক্স ওয়াই জেড এবং টি, এই চারটা ভেরিয়েবল উপর ডিপেন্ড করতেছে। এবং ভেলোসিটি নিজে একটা ভেক্টর। ঠিক আছে, কারণ এটার দিক আছে। ঠিক আছে, ভেলোসিটি বলতে তো দিক আছে। সো এরকম ক্ষেত্রে আমরা কি এগুলোকে ফিল্ড বলি, তো ভেলোসিটি ফিল্ড আর কি। ঠিক আছে, তো এখন এই ভেলোসিটি ভেক্টরটাকে সাধারণত আমরা কিউ দিয়ে ডেনোট করি। কিউ, ভেক্টর চিহ্ন দিলে বা না দিলে একই কথা, খাতায় লেখার সময় দেওয়া উচিত আর কি। তো এটা হচ্ছে এক্স ওয়াই জেড আর হচ্ছে টি এর ফাংশন। ঠিক আছে, এটা একটা ভেক্টর আসলে। ঠিক আছে, এবং যদি আমরা থ্রি ডাইমেনশন চিন্তা করি, এটাকে লিখতে পারি ইউ আই প্লাস ভি জে প্লাস ডাব্লিউ, কে অনেক সময় এইভাবে লেখা হয়, অর মাঝে মাঝে এইভাবে লেখা হয় যে কিউ ওয়ান আই প্লাস কিউ টু জে প্লাস কিউ থ্রি কে। সো প্রমাণের জন্য, সো এক এক থিওরেমে এক একভাবে ইউজ করা হয়, তো যে কোনো একটা ফলো করলেই হবে।
কোনো সমস্যা নাই। তো এই হচ্ছে ব্যাপার। তো ভেলোসিটি ফিল্ড সম্পর্কে আমাদের ধারণা হইলো। সো ইউ হচ্ছে তাহলে এক্স এর কম্পোনেন্ট, ভি হচ্ছে ওয়াই এর কম্পোনেন্ট, আর হচ্ছে ডাব্লিউ হচ্ছে জেড এর কম্পোনেন্ট, এবং তারা তারা নিজেরাও কিন্তু এক্স আই জেড এর টি এর ফাংশন, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। এখন যেটা জানতে হবে সেটা হচ্ছে স্টেডি ফ্লো ভার্সেস আনস্টেডি ফ্লো। তো স্টেডি ফ্লো মানে কি? তো আমি যদি একটু মানে জাস্ট কি করি যে এই হচ্ছে পাইপ, পাইপের মধ্যে দিয়ে ফ্লো হচ্ছে। তো এই পাশে হচ্ছে আমার স্টেডি, ঠিক আছে, এই পাশে হচ্ছে আনস্টেডি। তো স্টেডিতে কি হবে, আনস্টেডিতে কি হবে? ধরলাম একটা পয়েন্ট নিলাম, একটা পয়েন্ট, এটা হচ্ছে টি ইকুয়াল টু 2, এটা হচ্ছে টি ইকুয়াল টু 5। তো টি ইকুয়াল টু 2 তে কোন এক সময় ভেলোসিটি ছিল এই দিকে। এখন টি ইকুয়াল টু 5 এও ওই পয়েন্টে ভেলোসিটি ওই দিকেই থাকবে, ঠিক আছে, কোনো চেঞ্জ আসবে না। আর আনস্টেডিতে কি হবে? ধরলাম এটা হচ্ছে টি ইকুয়াল টু 2, এটা হচ্ছে টি ইকুয়াল টু 5। তো এই ক্ষেত্রে সাপোজ ভেলোসিটি যদি এই দিকে থাকে, তো এখন হয়ে গেছে এই দিকে, সো ভেলোসিটিটা চেঞ্জ হয়ে গেছে আর কি, ঠিক আছে। সো টাইমের সাপেক্ষে যেটা চেঞ্জ হয় সেটা আনস্টেডি, আর যেটা টাইমের সাপেক্ষে ভেলোসিটি বা এটার ফেজ গুলো দশাগুলো চেঞ্জ করে না, সেটা হচ্ছে যে স্টেডি আর কি, ঠিক আছে। আর ল্যামিনার টার্বুলেন্ট হচ্ছে অন্য বিষয়। সো ল্যামিনার টার্বুলেন্ট কিন্তু টাইমের সাথে চেঞ্জ হইতে পারে, বাট এই ক্ষেত্রে সমান্তরাল থাকে, আর এই ক্ষেত্রে এব্রো থেব্রো বিক্ষিপ্ত থাকে, ঠিক আছে। এটার সাথে টাইমের কোনো সম্পর্ক নেই, এটা হচ্ছে যে তারা তাদের এই পদগুলো কেমন আর কি। আর স্টেডি আনস্টেডিতে একদম সমান্তরাল থাকতে হবে না, মানে স্টেডিতে যেরকম ছিল এব্রো থেব্রো হইলেও সমস্যা নেই, সারা জীবন ওরকমই থাকবে, ঠিক আছে। তো সাধারণত যে জিনিসগুলো মানে অনেক দিন ধরে চলে আর কি, যেমন হচ্ছে একটা নদী সাপোজ হচ্ছে অনেক দিন ধরে চলতেছে, জাস্ট অত খরস্রোতা না, জাস্ট নর্মাল নদীগুলো সাধারণত স্টেডি, ঠিক আছে, কারণ বেশ কয়েকদিন বা বেশ কয়েক বছর চলার পর তার পথটা সেট হয়ে যায়, মানে খুব বেশি চেঞ্জ দেখা যায় না। বাট পাহাড়ি নদীর ক্ষেত্রে এটা হয় না আর কি, সেটা আনস্টেডি। সেটাও স্টেডি হতে পারে আর কি, কারণ এই পাহাড়ি নদীতে যদি এরকম একটা বাঁধ থাকে, আমি তো জানি সব সময় কি হবে, পানি এরকম করে গিয়ে এরকম করে আসবে, এরকম করে গিয়ে এরকম, সারা জীবন তো এরকমই হবে। সো টাইমের সাপেক্ষে এটার মানে এক একটা পয়েন্টে মানে গতিপথটা চেঞ্জ হচ্ছে না, মানে ফিক্সড সেট হয়ে গেছে, ঠিক আছে। তো আচ্ছা, ভ্যালু কি সেম থাকে? হ্যাঁ, ভ্যালুটাও কি সেম থাকে, ভেলোসিটি ভ্যালুটা? একটা পয়েন্টের জন্য ভেলোসিটি, ডিরেকশন, ভেলোসিটি যেটাই বল না কেন সব সেম, মানে একটা পয়েন্টের জন্য সারা জীবন সেম, সেটা টাইমের ফাংশন না, টাইমের উপর ইন্ডিপেন্ডেন্ট, ঠিক আচ্ছা, আছে। বুঝছি। মানে সোজা কথাই যে ভেলোসিটিটাতে এই টাইম জিনিসটা থাকবে না আর কি, তাহলেই হচ্ছে স্টেডি হয়ে যাবে। আচ্ছা, তো এখানে তো একটা কনসেপ্ট সম্পর্কে জানবো, সেটা হচ্ছে স্ট্রিম লাইন। তো এখানে একটা অ্যানিমেশনের মাধ্যমে স্ট্রিম লাইনটা বোঝানো হচ্ছে। তো স্ট্রিম লাইন মানেটা কি, আমি যদি ফর্মাল সংজ্ঞাটা একটু লেখার চেষ্টা করি জাস্ট ছোট করে, তারপরও লেকচার থেকে দেখে নিলে বেটার হবে। এ স্ট্রিম লাইন ইজ এ স্ট্রিম লাইন ইজ এ লাইন, এটা অবশ্যই একটা লাইন, ঠিক আছে, দ্যাট ইজ everywhere tangent to the velocity field. আচ্ছা, সো একটা স্ট্রিম লাইন হচ্ছে এমন একটা লাইন যেটা হচ্ছে যে এই যে আমি ভেলোসিটি ফিল্ড, এই তীর চিহ্ন দিয়ে ভেলোসিটি ফিল্ড গুলো দেখাচ্ছি, ঠিক আছে। আমি যদি আবার প্রথম থেকে একটু দেখি, যে প্রথমে ভেলোসিটি ফিল্ড গুলো নেওয়া হচ্ছে এবং ভেলোসিটি ফিল্ডের মাথাগুলো হচ্ছে যোগ করে একটা লাইনের মতো চিন্তা করা হয়েছে। এখন যদি তোমরা একটু খেয়াল করো যে এই ভেলোসিটি ফিল্ডের যে ডিরেকশনটা যে দিকে ছিল সেটা কি, এই যে এই লাইনের সাথে ট্যানজেন্ট, ঠিক আছে, এই স্ট্রিম লাইনের সাথে ট্যানজেন্ট। তো প্রত্যেকটা পয়েন্টে কিন্তু এরকমই হচ্ছে। সো এই বিশেষ লাইনকে বলা হচ্ছে স্ট্রিম লাইন, ঠিক আছে। তো স্ট্রিম লাইনটা হচ্ছে জাস্ট মানে একটা কাল্পনিক লাইন আর কি, ঠিক আছে, কারণ ভেক্টর ফিল্ডের ওই মাথাগুলো যোগ করে যোগ, এরকম কোনো লাইন বলতে আসলে নাই কিছু, ঠিক আছে। সো এটা একটা কাল্পনিক লাইন আর কি। তাহলে স্ট্রিম লাইন নিয়ে কারো কোনো কোশ্চেন আছে থাকলে একটু শুনতে চাই। এখানে দেখানোই হয়েছে আসলে ইমেজে, মানে সমস্যা থাকার কথা না, জাস্ট ওই ভেক্টরের মাথাগুলো যোগ করে আর কি। এমন ভাবে লাইনটা কল্পনা করা হয়েছে যাতে ভেক্টরগুলো ওই লাইনের সাথে ট্যানজেন্ট। হ্যাঁ, বলো। মানে বোঝা গেছে। ওকে, এখন হচ্ছে এই যে স্ট্রিম লাইনটা এখানে দেখানো হচ্ছে যে এই যে একটা পাইপের মধ্যে দিয়ে যখন পানি যায়, পানির এই যে অণুগুলো যাচ্ছে, তো এই যে যদি আমি
জাস্ট এই যে জিনিসটা চিন্তা করে যে এখানে এই কণাটার বেগ কিন্তু এই দিকে, তো স্ট্রিম লাইনটা হচ্ছে নীল কালারের লাইনটা, যেমন এই যে এখানেও কিন্তু ট্যানজেন্ট, এই যে স্ট্রিম লাইন এমন ভাবে নেওয়া হচ্ছে যাতে ট্যানজেন্ট হয়, ঠিক আছে। তো ওই লাইনটা এখন যদি আমি স্ট্রিম লাইনটা এরকম করে চিন্তা করতাম, তো তাহলে কিন্তু স্ট্রিম লাইন হইতো না। এই যে যেমন এই পয়েন্টের সমস্যা হয়ে গেছে, ঠিক আছে, এই পয়েন্টের সমস্যা হয়ে গেছে, সো ট্যানজেন্ট হচ্ছে না, কোনো পয়েন্টে ট্যানজেন্ট হচ্ছে না, সো তখন কিন্তু স্ট্রিম লাইন হবে না, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। তো স্ট্রিম লাইন জিনিসটা বুঝাইলাম এখানে। ওকে, এখন হচ্ছে স্ট্রিম লাইনের ইকুয়েশনটা কেমনে বের করব। তো স্ট্রিম লাইনের ব্যাপারটা খুবই সিম্পল, সেটা হচ্ছে যে এই যে আমরা জাস্ট মনে রাখতেছি এরকম যে ডি আর সমান, যেহেতু প্যারালাল আর কি, প্যারালাল তার মানে সমান তো না, তাহলে একটা কে দ্বারা গুণ করতে হবে, কে ইন্টু ডি আর সমান কে ইন্টু কিউ, মানে ভেলোসিটি ফিল্ডের সাথে আর কি প্যারালাল, ঠিক আছে। তো ডি আর মানে কি, এক্স আই প্লাস, মানে ডেল এক্স আই প্লাস ডেল ওয়াই জে প্লাস ডেল জেড কে ইকুয়াল টু, সো কে ইন্টু এই যে কিউ, কিউ কি ছিল, ইউ ওয়াই প্লাস ভিজে প্লাস ডাব্লিউ কে, অবশ্য স্যার এটা দেখায়নি, সো এটা খুবই সিম্পল আসলে। এখন যদি আমি যে আই জে ওয়াই ই করি, জাস্ট লিখি, তাহলে লিখতে পারি এই ডিএক্স সমান কে ইউ, তারপরে কি ডি ওয়াই সমান কে ভি, ডিজেড সমান কে ডাব্লিউ। সো এখন যদি কে এর মান বের করি, কে এর মান কি হবে, ডিএক্স বাই ইউ, আবার কে এর মান বের করলে কি হবে, ডি ওয়াই বাই ভি, আবার কে এর মান বের করলে কি হবে, ডিজেড বাই ডাব্লিউ। সো এটা সমান হচ্ছে কি কে, এই কেটা লিখলাম না, দরকার নেই। সো এই যে একটা পিডি পাচ্ছে, এই পিডিটা সলভ করতে হবে। সো এই পিডিটা সলভ করলে পিডি এর সলিউশনটাই হবে হচ্ছে আমাদের স্ট্রিম লাইনের ইকুয়েশন, ঠিক আছে। সরি পিডি না, এটা আর কি মানে ওডি আর কি। সো একটা পিডি থেকে আসলে এটা আসে, এটা অনেকটা ল্যাগ্রাঞ্জ ইকুয়েশনের মতো, আসলে এটা ওডি, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার, এটা গেল তাহলে। তো স্ট্রিম লাইন ব্যাপারটা নিয়ে আলোচনা করলো। এখন হচ্ছে পাথ লাইন। তো মেইনলি হচ্ছে যে সমস্যা হয় যে স্ট্রিম লাইন, পাথ লাইন, স্ট্রিক লাইন আসলে তিনটা একই রকম মনে হয়, তিনটার পার্থক্য বোঝা একটু কঠিন, ঠিক আছে। তো পাথ লাইন ব্যাপারটা কি, স্ট্রিম লাইনটা হচ্ছে টোটালি ভেক্টরের সাথে রিলেটেড, ঠিক আছে, মানে জাস্ট ভেক্টরের গোড়াগুলো যোগ করে একটা লাইন কল্পনা করেছে, বাট এখানে ভেক্টরের সাথে কোনো সম্পর্ক নাই পাথ লাইনে। পাথ লাইনের ব্যাপারটা হচ্ছে যে একটা, যদি আমি পি পয়েন্টে পাথ লাইন বের করতে চাই, তাহলে পি পয়েন্ট থেকে একটা কণাকে ছেড়ে দেওয়া হবে আর কি, ঠিক আছে। এই যে এ নামে একটা কণা আছে, পানির কণা, তো দেখবো যে ওই কণাটা কোন দিক দিয়ে যায়, ঠিক আছে, ওইটাই হচ্ছে পাথ লাইন, ঠিক আছে। সবচেয়ে সহজ ভাবে বলতে গেলে, এবং এই অ্যানিমেশনটা এখানে দিছি সহজে বোঝানোর জন্য, ঠিক আছে। সো পাথ লাইনের সংজ্ঞাটা আমি একটু লিখি, এ পাথ লাইন ইজ এ, অবশ্যই একটা লাইন, ইজ এ লাইন, তারপর কি লেখা যায়, ট্রেসড আউট, traced out by a given particle, মানে একটা পার্টিকেলের কথা বলা হচ্ছে আর কি। এই আচ্ছা এই পর্যন্তই লিখি আর কি, এ পাথ লাইন ইজ এ লাইন ট্রেসড আউট বাই এ গিভেন পার্টিকেল। সো এই যে পি পার্টিকেল, পি তে একটা পার্টিকেল আছে, ওই পার্টিকেল যেদিক দিয়ে যায় সেটা হচ্ছে পাথ লাইন, ঠিক আছে। তো দুইটা আসলে দুই রকম সংজ্ঞা, ঠিক আছে। তো বোঝা গেল। তো পাথ লাইনটা তাহলে কি করবো, পাথ লাইনটা আসলে এটা খুবই, এটাও সিম্পল আসলে, ঠিক আছে। সো পাথ লাইনটা হচ্ছে যে, তাহলে আমার এই যে ডিআর বাই ডিটি, ঠিক আছে, সেটা হচ্ছে কিউ হবে। সো এখান থেকে যদি আমি জাস্ট আলাদা করি, ডিআর বাই ডিটি মানে কি, ডিএক্সআই প্লাস ডিওয়াই জে, মানে ডিটি আছে সবগুলো নিচেই। আচ্ছা এটা থেকে যদি আমরা আলাদা করি, এটা বেশি সময় নষ্ট করতেছি না, কারণ এগুলো পরীক্ষা আসবে। তো তাহলে ডিএক্স বাই ডিটি, আর ডান পাশের কম্পোনেন্ট হবে ইউ, মানে বাম পাশ ডান পাশ আই জে কে কম্পোনেন্ট অ্যাড করতেছি। তারপর ডি ওয়াই বাই ডিটি সমান কি ভি, আর ডিজেড বাই ডিটি সমান কি ডাব্লিউ। সো এই তিনটাকে সলভ করলে সো এক্স ওয়াই জেড এর তিনটা মান পাবো আর কি। সো ওই ক্ষেত্রে যে কার্ভটা হবে সেটা হচ্ছে পাথ লাইন, ঠিক আছে। ওকে আমি পরেরটায় চলে যাচ্ছি। আর এখন হচ্ছে স্ট্রিক লাইন। তো স্ট্রিক লাইনটা একটু কঠিন আর কি, আর এটা কম আসে আর কি, বাট এই আজকের লেকচারে লাগবে আর কি, ম্যাথ আসে। তো স্ট্রিক লাইন আর, আচ্ছা কেউ কি জানে পাথ লাইন আর স্ট্রিক লাইনের পার্থক্যটা, কারো কি জানা আছে? নো। তপন জানো?
ওকে, আচ্ছা, আমি আগে বলি যে এই ইমেজটা দেখে কি মনে হচ্ছে যে পাথ লাইনে কি করলাম, একটা কণা ছেড়ে দিলাম, ছেড়ে দিলে ওই পাথটা ট্রেস করলাম। আর এখানে কি হচ্ছে, এখানে স্ট্রিক লাইনটা কিভাবে বানাচ্ছি আমি? অনেকগুলো কণা দিয়ে। উম, একটা পর আরেকটা যাচ্ছে। উম, হ্যাঁ, কে বলতেছে? আচ্ছা, নাদিয়া। আচ্ছা, আমি আমি একটু বলি, মানে জাস্ট একটু হিন্টস দেই। হিন্টস বলতে কি, ধরলাম একটা ট্রেন লাইন আর কি, ঠিক আছে? এটা একটা ট্রেন লাইন। ট্রেন লাইনটাকে একটা পথ আর কি, ঠিক আছে? পথ। তো ট্রেন লাইনটাকে আমি চিন্তা করতে পারি আমার ইয়ের মতো করে, মানে জাস্ট ওই প্রথম আমরা কোনটা স্ট্রিম লাইনের মতো চিন্তা করতে, এই ট্রেন লাইন। এখন মনে করলাম এটা একটা স্টেডি ফ্লো, তো ট্রেন লাইনটা কিন্তু চেঞ্জ হয় না। ট্রেন লাইনটা লাইনটা যেরকম করে বসানো, তো বাস্তবে ওইটা হয়, যেমন বাংলাদেশের ট্রেন লাইনগুলো আর কি, সেটা তো সময় সাপেক্ষে লাইনগুলো সরে যাচ্ছে না। এখন আমি যদি চিন্তা করি যে একটা ট্রেন, মানে একটা ট্রেনের একটা জাস্ট ইঞ্জিনটা যাবে, ইঞ্জিনটা গেলে তাহলে কি হবে, ইঞ্জিনটা এদিক দিয়ে যাবে, গিয়ে এই পথটা তৈরি হইলো, ঠিক আছে? এখন আমি আরেকটা চিন্তা করব, না, এইভাবে ইঞ্জিনটা যাবে না, এই ট্রেন লাইনের দৈর্ঘ্য যতটুকু ততটুকু দৈর্ঘ্যের একটা আমি একটা ট্রেন নিয়ে আসি, একটা বিশাল বড় একটা ট্রেন। তো এই ট্রেনটাই ঢুকবে, তাহলে এই ট্রেনটা যদি ঢুকে তাহলে এরকম করে হবে, তাহলে এই ট্রেনটার যে লাইন, মানে ট্রেনটা যে লাইনটা, মানে ট্রেন তো নিজে একটা লাইন, ওই লাইনটাই হচ্ছে আমার স্ট্রিক লাইন। আর ইঞ্জিনটা যে লাইনে গেল সেটাকে আমরা বলতেছি পাথ লাইন। এখন তাহলে কি দুইটার মধ্যে কোনো পার্থক্য হইলো আসলে? একটা আগে থেকে ছিল আর একটা পরে হয়েছে। হ্যাঁ, বাট লাইন তো দুইটা সেম হয়ে গেল। বাট এখন আনস্টেডিতে যাই। আনস্টেডি আনস্টেডি ফ্লোতে কি হলো, এই যে হচ্ছে ট্রেন লাইন, ঠিক আছে? জাস্ট এখানে একটু দেখি ব্যাপারটা কি হচ্ছে। যে প্রথমে একটা ইঞ্জিন এখানে গেল, সবাই একটু ভালো করে খেয়াল করতে হবে। প্রথমে ইঞ্জিনটা গেল, যাওয়ার পর এই পর্যন্ত আসলো, এই পর্যন্ত আসার পর তাহলে এটা হচ্ছে টি ইকুয়াল টু 1। এখন টি ইকুয়াল টু 1 এ যেটা হইলো যে 1 এ কি হলো, ট্রেন লাইনটা বেঁকে গেছে, ট্রেন লাইনটা হয়ে গেছে এখন এরকম, সরি রেল লাইনটা আর কি। সো তারপরে সে স্বাভাবিক এখানে যাবে, তাহলে টি ইকুয়াল টু 2। সো তারপরে এই লাইনটা আরো বেঁকে গেছে, তো ফাইনালি এখান থেকে সে এইখানে আসবে, তাহলে টি ইকুয়াল টু 3, ঠিক আছে? তাহলে আমি লাইনটা যদি চিন্তা করি, তাহলে লাইনটা কেমন হইলো? তাহলে লাইনটা হচ্ছে যে এইটুকু, এইটুকু আর এইটুকু, তাহলে লাইনটা আমি যদি একটু আলাদা করে ড্র করি, সো এরকম হইলো না লাইনটা? এম আই রাইট? হ্যাঁ, জাস্ট একটু সুন্দর করে দিই, এরকম হইলো। কিন্তু যদি আমরা এটা 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 ছিল পাথ লাইন, কিন্তু যদি আমরা স্ট্রিক লাইন করি তাহলে যেটা হবে যে, মানে ট্রেনটা যখন ফাইনালি উপস্থিত হবে, ঠিক আছে, ট্রেনটা উপস্থিত হইলে, সো পাইপটা তো ফাইনালি এরকম করে বেঁকে গেছিল, সো তখন ট্রেনটা কিভাবে অবস্থান করবে, এইভাবে অবস্থান করবে না নাকি? তাহলে হ্যাঁ। এই দুটোর মধ্যে কি কোনো পার্থক্য আছে? আছে পার্থক্য আছে। সো এই যে, তাহলে স্ট্রিক লাইনে দেখা হচ্ছে ফাইনালি ওই লম্বা ট্রেনটা কিভাবে অবস্থান করতেছে, ওই লম্বা ট্রেনটা যদি লাইন চিন্তা করি তাহলে ওটা স্ট্রিক লাইন। বাট এই পাথ লাইনে অলরেডি তো সে এখানে সোজা পথে গেল, পরেরটা একটু বাঁকা পথে গেল, পরে একদম বাঁকা পথে। এই যে সোজা থেকে বাঁকা, তো এই জিনিসটা হবে আমার পাথ লাইন, মানে পাথটা। তো কিছুক্ষণ পরে এই ট্রেনের রেল লাইনের আগের অংশটুকু সেটা কোথায় বেঁকে গেছে সেটার উপর পাথ লাইন ইফেক্ট করতেছে না, বাট সেটা স্ট্রিক লাইনে ইফেক্ট করতেছে, ঠিক আছে? তো স্ট্রিক লাইনে মানে এই হচ্ছে ইফেক্টটা করতেছে। এখন পাথ লাইনে যেটা হচ্ছে যে, পাথ লাইনে আমরা একটা পয়েন্টে থেকে চিন্তা করি, সো টি ইকুয়াল টু 0 পয়েন্ট আমি পাথ লাইন বের করতে গেলে ওই 0 পয়েন্টেই একটা পার্টিকেল ছেড়ে দেই। আর আমরা যদি একটা পয়েন্টে যদি স্ট্রিক লাইন বের করতে চাই এট, ধরলাম টি ইকুয়াল টু 5, তাহলে আমাকে মাথায় রাখতে হবে যে 5 সেকেন্ড পর কণাটা এখানে পৌঁছাবে, ঠিক আছে? সো আগে কি হয়েছে সেটা বড় কথা না, 5 সেকেন্ড পর কণাটা পৌঁছাবে, এবং কণার যে ট্রেনটা, সে ট্রেনটা
5 সেকেন্ড পর কেমন অবস্থানে থাকবে সেটা হচ্ছে আমার স্ট্রিক লাইন, ঠিক আছে। তো এই হচ্ছে স্ট্রিক লাইন আর কি। এখন হচ্ছে আমি এখানে আচ্ছা স্ট্রিক লাইনের ইকুয়েশনটা আমি এখানে দিচ্ছি না আর কি, একটা অঙ্ক করার সময় একবার বুঝিয়ে দিব। আর আনস্টেডি ফ্লোতে যেটা হয় আর কি, তো স্টেডি ফ্লোতে এই স্ট্রিম লাইন, স্ট্রিক লাইন, পাথ লাইন তিনটা আসলে সেম। এখানে আমি লিখে দেই ফর স্টেডি ফ্লো, কারণ স্টেডি ফ্লোতে তো টাইমের সাপেক্ষে এই লাইনগুলো বেঁকে যাচ্ছে না, তাই না? সেই ক্ষেত্রে স্ট্রিম লাইন, স্ট্রিক লাইন, পাথ লাইন সব সেম থাকবে। ফর স্টেডি ফ্লো, স্ট্রিম লাইন, পাথ লাইন, স্ট্রিক লাইন আর সেম থিং আর কি। এখন আমরা একটু একটা অ্যানিমেশনের মাধ্যমে দেখবো যে কিভাবে চেঞ্জ হচ্ছে। যেমন আমি এখন t=0 তে আছি, তো t=0 তে এই যে আমার ড্যাশ ড্যাশ করে যেগুলো দেওয়া, সো এগুলো হচ্ছে আমার, এগুলো কি লাইন বলতে আর কে বলতে পারবে? ড্যাশ ড্যাশ করে যেটা তৈরি হয়েছে, সো একটু তোমরা খেয়াল করলে দেখবা যে এই যে যেমন এইখানে কিন্তু এই যে প্যারালাল, এই যে এখানে ভেলোসিটির সাথে প্যারালাল, তো সব জায়গায় কিন্তু ভেলোসিটির সাথে প্যারালাল, ঠিক আছে? এই যে ভেলোসিটির সাথে প্যারালাল, সো এই জন্য এটাকে আমরা কি কি লাইন বলতে পারি? স্ট্রিম লাইন। স্ট্রিম লাইন, রাইট। তো এখন তাহলে স্ট্রিম লাইনটা দেখলাম। এখন আরেকটা কারণে যে আমি তো এখনো পার্টিকেল ছাড়িনি, তাই না? তো পাথ লাইন আর স্ট্রিক লাইনে তো কোনো প্রসঙ্গ এখানে আসবেই না। তো এখন আমি একটা পার্টিকেল ছেড়ে দিব, তো দেখি পার্টিকেল ছেড়ে দিলে কি হয়। এই যে একটা পার্টিকেল ছেড়ে দিলে যে পার্টিকেলটা পি পয়েন্টে পৌঁছাবে, ঠিক আছে? পার্টিকেলটা পি পয়েন্টে পৌঁছাবে, ওয়ান মিনিট। আচ্ছা এই যে আমার রেড যে লাইনটা সেটা কিন্তু পাথ নির্দেশ করতেছে, রাইট? আমরা যে একটু খেয়াল করি সবাই, এই যে আমি জাস্ট এখন রেড লাইনটা খেয়াল করব, সবাই অন্য কোনো দিকে তাকানোর দরকার নেই, জাস্ট এই লাল বিন্দুটা যেই পথ দিয়ে গেল সেটা কিন্তু রেড লাইন। তো খেয়াল করো এই যে লাল বিন্দুটা এই দিক দিয়ে যাচ্ছে, তো গিয়ে গিয়ে সে একটা পথ উৎপন্ন করে, ঠিক আছে? ঠিক আছে, এই পথটা হচ্ছে আমার পাথ লাইন, ঠিক আছে? এই যে একটা বিন্দু এখান থেকে গিয়ে গিয়ে পথ, তাহলে পাথ লাইনটা কিন্তু এই যে জাস্ট সে কোন পথ দিয়ে গেল, ঠিক আছে? এখন কথা হচ্ছে যে যখন এই যে কণাটা গেল, যাওয়ার পর ঠিক আছে সে সবশেষে পি বিন্দুতে পৌঁছাইলো, ঠিক আছে? তাহলে এই যে ব্লুটা কি? এখন যদি আমরা, হ্যাঁ ব্লুটা হচ্ছে স্ট্রিক লাইন। তো কেন? কারণ হচ্ছে যে আমরা যদি একটু আবার ভিডিওটা খেয়াল করি, যে আস্তে আস্তে মানে এই যে ভেলোসিটি গুলো কিন্তু এখন একটু শোয়ানো আছে, আস্তে আস্তে কিন্তু খারাপ হয়ে যাবে। সবাই একটু যদি খেয়াল করি, ভেলোসিটি একটু আস্তে আস্তে খারাপ হয়ে যাচ্ছে, এই যে পয়েন্ট গুলো কিন্তু খারাপ হয়ে যাচ্ছে, এই যে আরো খারাপ হয়ে গেল, ঠিক আছে? এই যে আরো খারাপ হয়ে গেল, ঠিক আছে? তো এই জিনিসটা এখন খারাপ হয়ে গেলে কি হবে, সে আস্তে আস্তে মানে আগে তো নিচ দিয়ে যেতে, এরপরে সে উপর দিয়ে যাবে। তো এখন যদি আমি এখানে আটকাই দেই, এই যে এখন যেটা হচ্ছে যে এখন যদি কেউ ঢুকে সে কিন্তু এই পথে ঢুকবে না, এখন ঢুকলে সে এই পথে ঢুকবে, মানে আলটিমেটলি এট লাস্ট ট্রেনের যে অবস্থানটা সেটা কিন্তু এই নীল কালারের লাইনটা, ঠিক আছে? তো এই নীল কালার লাইনটা সে হচ্ছে স্ট্রিক লাইন। তো স্ট্রিক লাইন কিন্তু সময়ের সাথে চেঞ্জ হচ্ছে, আর পাথ লাইনটা যে চেঞ্জ হচ্ছে না, পাথ লাইনটা জাস্ট ওই পার্টিকেলটা কোন দিক দিয়ে গেল সেটা। এখন যদি আবার পার্টিকেল ছেড়ে দেই, তো এখন পার্টিকেলটা কিন্তু এই যে এইভাবে যাবে, এই যে এরকম করে যাবে, ঠিক আছে? এখন পি পয়েন্টে পৌঁছাতে গেলে সেই যে এরকম এরকম করে যাবে আর কি, ঠিক আছে? এই হচ্ছে মানে তাহলে যেটা হচ্ছে যে মানে এখন পাতলা, এখন ছাড়লে আবার চেঞ্জ হবে আর কি, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার আর কি। তো তাহলে আমরা জাস্ট মোটামুটি স্ট্রিম লাইন তো জাস্ট ভেক্টর ফিল্ড, এটা কিছুই না। আর হচ্ছে পাথ লাইনটাকে একটা পার্টিকেলকে ছেড়ে দিলে সেটা পি পয়েন্টে পৌঁছাইতে যে পথটা অনুসরণ করবে সেটাই। আর হচ্ছে জাস্ট স্ট্রিক লাইনটা হচ্ছে যে মানে জাস্ট পৌঁছানোর পর মানে জাস্ট ওই লাইনটা কেমন হবে আসলে, ঠিক আছে? ট্রেনটা কেমন হয়, জাস্ট এখানে একটা পার্টিকেল না ছেড়ে এই যে এরকম আমরা একটা সিরিজ অফ পার্টিকেল ছাড়বো আর কি। সেখানে 4টা দিয়ে দেখানো হয়েছে, বাট আসলে অসংখ্য, ইনফাইনাইট। তো সেটা যে পথ অনুসরণ করবে, ঠিক আছে? তো এখন কথা হচ্ছে লাস্ট পার্টিকেল কিন্তু একটু পরে আসছে, ঠিক আছে? প্রথমটা একটু আগে চলে গেছে আর কি, ঠিক আছে? এখন যদি টাইমের সাপেক্ষে ওই ভেক্টরটা চেঞ্জ হয়ে যায় তখন লাস্টটা কিন্তু অন্য পথ অনুসরণ করবে, ঠিক আছে? মানে পাথ লাইনটা অনুসরণ করবে না আর কি, ঠিক আছে?
আচ্ছা, তো কারো কোনো কোশ্চেন থাকলে একটু শুনতে যাচ্ছি এখানে। না ঠিক আছে, সমস্যা নেই। এখন হচ্ছে এখানে কিছু প্রবলেম আছে, সেটা হচ্ছে যে ফর ফ্লো ফিল্ড অফ দ্য ইকুয়েশন, এখানে যে ইউভি ডাব্লিউ এই তিনটা মিলে আসলে ভেলোসিটি ফিল্ড বা ভেলোসিটি ফিল্ডকে আমরা ফ্লো ফিল্ড বলি, ঠিক আছে। তো ফ্লো ফিল্ডটা দেওয়া আছে, সো এখানে ডাব্লিউ ইকুয়াল টু 0 মানে এখানে 2D বোঝানো হচ্ছে আর কি, ঠিক আছে, 2 ডাইমেনশন। সো 2D তে আমাদের জেড নিয়ে কাজ করা লাগবে না। সো আমরা জানি যে আমাদের স্ট্রিম লাইন, স্ট্রিক লাইন, পাথ লাইন এগুলো বের করতে গেলে যখন আনস্টেডি হয়, তো এটা দেখে মনে হচ্ছে কিন্তু আনস্টেডি, ঠিক আছে। তো টি আছে, ইউভি ডাব্লিউ এর সাথে টি না থাকলেই সেটা হচ্ছে আমার স্টেডি, আর টি থাকলে আনস্টেডি। এখন তাহলে আমাদেরকে একটা টি লাগবে আর একটা পয়েন্ট লাগবে, ঠিক আছে, একটা কোন পয়েন্ট আমি বের করতে চাই, ঠিক আছে। সো পয়েন্টটা দেওয়া আছে 1 1 আর টি দেওয়া আছে হচ্ছে 0, ঠিক আছে। তো টি 0 আর হচ্ছে পয়েন্ট 1 1 এ আমাদের স্ট্রিম লাইন বের করতে হবে, পাথ লাইন বের করতে হবে, আর স্ট্রিক লাইন বের করতে হবে। এখন আমরা একটু দেখি সেটা কিভাবে বের করা যায়। তো স্ট্রিম লাইনের ইকুয়েশন সবার মনে আছে, আমরা একটু প্রথমটা করি, এ নাম্বার। প্রথম হচ্ছে স্ট্রিম লাইন। তো স্ট্রিম লাইনে কি করতে হয় আমরা জানি, 2D এর ক্ষেত্রে আমাদের হবে dx বাই ইউ সমান dy বাই ভি। এখন হচ্ছে আমাদের এই যে ইউ ভি এর ভ্যালুটা বসাইতে হবে, তাহলে dx বাই ইউ কত 1 প্লাস টি, সরি 1 প্লাস ভি বাই 1 প্লাস টি। আচ্ছা, ভি এর ভ্যালু কিন্তু আবার দেওয়া আছে 1, তাই এখানে যদি 1 বসাই দিই আর এখানে আমরা একটু মুছে দিয়ে এটাকে 1 করে দিই, তাহলে জিনিসটা এরকম দাঁড়াইলো, ঠিক আছে। সো তাহলে এখন তাহলে আমরা কি করব, এখন এই যে এটাকে সলভ করার জন্য জাস্ট আমরা যেটা করি, এখানে একটা কে নিতে হয়, কে না নিয়ে এখানে আমরা ডিএস নিই, তাহলে ইন্টিগ্রেট করতে সুবিধা হয় আসলে, ঠিক আছে। সেখানে আমি জাস্ট এখানে একটু এডিট করে দিই, তাহলে ভালো হয়। সেখানে কে না নিয়ে সমান ডিএস, এটা একবারে লিখে নিলে বেটার হয়। সো ডিএসটাও দিয়ে দিলাম আর কি, সমান ডিএস, ওকে। তো তাহলে এখানে কি ডিএস মানে আর্ক লেন্থের কোনো ব্যাপার স্যাপার আছে? না, সরাসরি লেন্থ না, সরাসরি লেন্থ না, এটা জাস্ট ইন্টিগ্রেশন করার জন্য, কারণ লেন্থ হইতে গেলে আরো অনেক কিছু করতে হবে। আচ্ছা, তো এখন তাহলে কি করা যায়, তাহলে dx সমান ds বাই 1 প্লাস টি, ঠিক আছে। আমরা s এর সাপেক্ষে ইন্টিগ্রেট করব, সো s এর সাপেক্ষে টি কনস্ট্যান্ট, ঠিক আছে, কোনো সমস্যা নেই। সো তাহলে x ইকুয়াল টু s বাই 1 প্লাস টি প্লাস c1। সো একইভাবে আরেকটা সাইড বের করতে হবে। আচ্ছা, এখানে v লিখে ফেলছি, এখানে y হবে, dy সমান ds, দ্যাট মিন্স y সমান s প্লাস c2। তো তাহলে এক্স ওয়াই পেয়ে গেছি আর কি, ঠিক আছে, মানে প্যারামেট্রিক ইকুয়েশন পাইছি আর কি। আবার সরাসরি একবারেও করা যেত আর কি, অনেকে যে চিন্তা করে না আমি ডিএস টা ধরবো না, এটা যেহেতু দুইটা থাকলে কিভাবে করা যায়, এই পুরোটাকে একবারে সলভ করে ফেলবো, হ্যাঁ তাও পসিবল, সমস্যা নেই। আরেকটা আমি তো ওইভাবে করে দেখাবো, সমস্যা নেই। এখন তাহলে এখন আমাদের এস তো আমি জাস্ট একটা প্যারামিটার ধরছি, ঠিক আছে। তো এস এর শুরু আসলে কোথায়, আমরা মনে করলাম যে এস এর 0 মানে টি এর 0, ঠিক আছে, এটা আমরা মনে করলাম আর কি। আমরা অলরেডি দেওয়া আছে যে টি এর 0 মানে হচ্ছে কি, পয়েন্ট হচ্ছে 1 1, এবং আমরা মনে করলাম সেটা হচ্ছে এস এর শুরু, ঠিক আছে। সেটাকে মানে 1ও ধরতে পারে, যেরকম হয় যে প্যারামিটারাইজেশন করার সময় মানে ইনিশিয়াল পয়েন্টটা কি হবে সেটা আমাদের ইচ্ছার উপর থাকে, ঠিক আছে। এখন এট s ইকুয়াল টু 0, t ইকুয়াল টু 0, তাহলে x ইকুয়াল টু 1, y ইকুয়াল টু 1। সো এটা আমরা সেট করে নিলাম, অলরেডি এই তিনটা একসাথে রিলেটেড দেওয়া ছিল, সো আমরা s কেও কানেক্ট করে নিলাম আর কি, ঠিক আছে, আমাদের সুবিধার্থে। তো তাহলে এখন যদি আমি সবগুলো এই যে এই চারটা ইকুয়েশন, এগুলো হচ্ছে ইনিশিয়াল কন্ডিশন যদি অ্যাপ্লাই করে দেই, তাহলে হচ্ছে x হচ্ছে 1 আর t হচ্ছে 0 আর s হচ্ছে 0, তাহলে আমরা পাচ্ছি c1 সমান 1 আর c2 সমান আমরা 1ই পাচ্ছি, ঠিক আছে। সো একটু সলভ করলে দেখা যাবে যে আমি যদি এখানে এগুলো বসাই দেই, তাহলে y হচ্ছে 1 হয়ে যাবে, s হচ্ছে 0 হবে, c2 তাহলে 1 হয়ে যাবে, ঠিক আছে। এটুকু আশা করি সবাই বুঝতে পারছে, কোনো সমস্যা নাই। তো তাহলে যেটা হইলো যে আমার x সমান s বাই 1 প্লাস t প্লাস 1
আর y সমান s বাই 1 প্লাস t প্লাস সরি s প্লাস 1। এখন কথা হচ্ছে যে তাহলে আমি যদি এখন আমাকে কোন পয়েন্টে বের করতে বলছে t ইকুয়াল টু 0, এই যে এখানে বলে দিয়েছে যে t ইকুয়াল টু 0, এই যে। সো তাহলে এখন এই t এর মানটা 0 করে দিই। সো তাহলে at t ইকুয়াল টু 0 তাহলে x ইকুয়াল টু পাচ্ছি s প্লাস 1, y ইকুয়াল টু পাচ্ছি s প্লাস 1। সো ফাইনালি যদি আমি এগুলোকে একসাথে করে ফেলি তাহলে x ইকুয়াল টু y, x ইকুয়াল টু y হচ্ছে স্ট্রিম লাইন। ঠিক আছে, তাহলে বোঝা গেল জিনিসটা? সবাই কি ক্লিয়ার স্ট্রিম লাইন? হ্যাঁ বোঝা গেছে। এখন হচ্ছে বি নাম্বারটা পাথ লাইন। তো পাথ লাইনে কি করতে হবে? পাথ লাইনে আমরা জানি যে আলাদা করে ওডি সলভ করতে হবে। সো dx বাই dt ইকুয়াল টু u আর হচ্ছে dy বাই dt ইকুয়াল টু v। সো dx বাই dt তাহলে হচ্ছে dx সমান u মানে কত? u মানে ছিল এই যে u মানে ছিল 1 বাই 1 প্লাস t। সো যদি আমরা এই করি তাহলে x ইকুয়াল টু হবে ln 1 প্লাস t প্লাস c1। আর এই ক্ষেত্রে যেটা হচ্ছে যে dy সমান dt তাহলে y সমান t প্লাস c2। তো এখানে c1 c2 না নিয়ে c3 c4 নেওয়া বেটার, স্যারের লেকচারে এইভাবে করা আছে কনস্ট্যান্ট গুলোকে আলাদা করার জন্য। ওকে, তো এখন যেহেতু দুইটা আলাদা ম্যাথ সো একসাথে করলেও সমস্যা নেই। সো এখন তাহলে আমার বের করতে হবে, এখন তাহলে ওই যে আবার আগের কন্ডিশনগুলো অ্যাপ্লাই করি। তাহলে আমরা জানি যে এখানে t ইকুয়াল টু 0 at t ইকুয়াল টু 0 x হচ্ছে 1 y হচ্ছে 1। তো এই ক্ষেত্রে তাহলে c3 c4 বের করার চেষ্টা করি। তো তাহলে যদি আমি বের করার চেষ্টা করি তাহলে t সমান 0 বসালে ln 1 হচ্ছে 0, x হচ্ছে 1, তাহলে c3 ও হচ্ছে 1, c4 ও হচ্ছে 1। সো তাহলে যেটা পাচ্ছি যে x ইকুয়াল টু হবে ln 1 প্লাস t প্লাস 1, y সমান পাচ্ছি যে t প্লাস 1। ঠিক আছে, সো এই যে আমরা যেটা পাইলাম সেটাকে আমরা মানে পাথ লাইন বলতে পারি। ঠিক আছে, সো এটা প্যারামেট্রিক আকারে আছে। এখন যদি কারো প্যারামেট্রিক আকার পছন্দ না হয় তাহলে সে একটা কাজ করতে পারে। সো যেমন প্রথমটা থেকে টি এর মান কত হবে? সো আমি এটা একটু ই করে লিখি, সাইডে লিখি। সো আরেকটা পাচ্ছি y ইকুয়াল টু t প্লাস 1। সো প্রথমটা থেকে টি এর মান কত পাচ্ছি? x মাইনাস 1, তাহলে e টু দি পাওয়ার x মাইনাস 1, তাই না? এই যে 1 টাই পাশে গেল, e টু দি পাওয়ার হয়ে গেল লং থেকে। আর এই ক্ষেত্রে কি হচ্ছে t ইকুয়াল টু y মাইনাস 1। ঠিক আছে, এখন তাহলে অর্থাৎ লেফট সাইডে একটা -1 হবে না? হ্যাঁ খেয়াল করছি এটা। আমরা টি এর মান বের না করে তাহলে একটা কাজ করি 1 প্লাস, আচ্ছা আমি একটু দুই লাইন করি। তাহলে ln 1 প্লাস t ইকুয়াল টু x মাইনাস 1, 1 প্লাস t সমান e টু দি পাওয়ার x মাইনাস 1। তা এখন এই যে এটাও হচ্ছে 1 প্লাস t, এটাও হচ্ছে 1 প্লাস t। ঠিক আছে, সেই দুইটাকে একসাথে করে দিই, তাহলে হবে y ইকুয়াল টু e টু দি পাওয়ার x মাইনাস 1। সো এটাই হচ্ছে আমার পাথ লাইন আর কি গেল। ঠিক আছে, এটা আনসার এটাই আমার মনে আছে। সো তাহলে পাথ লাইনে কোনো কোশ্চেন থাকার কথা না। এখন হচ্ছে পরেরটাই যাই। আচ্ছা একটু আগেরটা একটু যা, তুই এটা আগের ভাবে মানে আগের মতো যেভাবে করছিলি সেটাতে তোর আসছিল কি তোর একটু ভুল হয়েছিল, মানে এই ওয়ানটা চিন্তা করা হয়নি, সরি এই ভেতরে ওয়ানটা চিন্তা করা হয়নি। না না সমস্যা নাই তো, তুই দেখ তুই যদি t ইকুয়ালস টু 0 বসাস তাহলে কি হয়ে যায় ln 1 প্লাস 1, তাই না? তখন হয় ln 1 তো 0, তখন হয়ে যাচ্ছে কি x ইকুয়ালস টু 1। সিমিলারলি y ইকুয়ালস টু t প্লাস 1 এ তুই যদি t এর ভ্যালু 0 বসাস তাহলে তো y ইকুয়ালস টু 1 হয়ে যায়, তখন তো x ইকুয়ালস টু y হয়ে যায় ইকুয়েশনটা। হ্যাঁ ওটা তো t ইকুয়াল টু 0 পয়েন্টে তো বলাই আছে যে x ইকুয়াল টু y, যে কন্ডিশনেই তো বলা আছে x ও 1 হবে। আচ্ছা বাট কিন্তু আমার তাহলে তো t ইকুয়াল টু 0 পয়েন্টে বের করার ইচ্ছা নাই, আমাদের অন্য মানে আমাদের মানে মোটামুটি আশেপাশে সব পয়েন্টে বের করতে হবে।
সো টি ইকুয়াল টু 0 পয়েন্টে তো জানাই আছে, এটা তো ইনিশিয়াল কন্ডিশন। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আমাদের জাস্ট এই বলে দিছে যে, কারণ এটা তো ওডি এর সলিউশন তো অনেকগুলো হয় তাই না, ওডি সলিউশন এরকম করে অনেক ভাবে যায়। সো 1 পয়েন্ট দিয়ে কোনটা গেছে সেটা হচ্ছে আমাকে দিতে হবে, ঠিক আছে, এই যেটা, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, স্ট্রিক লাইন, তো স্ট্রিক লাইনটা কেমনে বের করে, স্ট্রিক লাইনটা আসলে স্ট্রিম লাইন থেকে বের করে, ঠিক আছে। তো ওই যে আমরা জাস্ট আবারও ওরকম করে নিব আর কি। সো এটা জাস্ট আমি সংজ্ঞা তো এখানে কিছু লিখি নাই, এখানে করে দিচ্ছি আর কি একবারে। dx বাই ইউ ইকুয়াল টু ডিটি, dy বাই ভি ইকুয়াল টু ডিটি। সো এখান থেকে যেটা পাইছিলাম যে, আচ্ছা আমরা করে ফেলি, সমস্যা নেই। তাহলে dx সমান 1 বাই টি প্লাস 1 ডিটি, আর এই ক্ষেত্রে হচ্ছে dy ইকুয়াল টু ডিটি, ভি এর মান হচ্ছে 1। তাহলে dx ইকুয়াল টু লন টি প্লাস 1 প্লাস c5, আর y ইকুয়াল টু টি প্লাস c2। সো এই হচ্ছে গেল আর কি। সো তাহলে এখন একটু চিন্তা করি পাথ লাইনে কি হয়েছে আর হচ্ছে স্ট্রিক লাইনে কি হচ্ছে আর কি। সো পাথ লাইনে যেটা হচ্ছে যে, এই যে আমি পি পয়েন্ট থেকে, মানে কণাটা হচ্ছে পি পয়েন্ট থেকে আমরা জাস্ট কি বলে, মানে আমরা কণাটা হচ্ছে ছেড়ে দিছি আর কি। তো সেটার হচ্ছে আমরা জাস্ট এই কণাটা গেল আর কি, যে ধরলাম কণাটা গেল আর কি, এই পি পয়েন্টে পৌঁছাবে আর কি, ঠিক আছে। সো ওভারঅল শুরু থেকে যে পাথটা, সেই পাথটা নিয়ে কাজ করতেছে আর কি, ঠিক আছে। আর স্ট্রিক লাইন যেটা হচ্ছে যে আমাদের, বা আমরা চিন্তা করলাম যে আমরা এই পি পয়েন্ট থেকে ছেড়ে দিছি, যে এখান থেকে যে ট্রেস করে যে পাথটা, ঠিক আছে, সেই পাথটা চিন্তা করতেছে আর কি, আমরা পি কে রেফারেন্স ধরি আর কি, মানে জিরো কে না ধরি। আর স্ট্রিক লাইন যেটা হচ্ছে যে, মানে পরবর্তীতে এই পেছন অংশ চেঞ্জ হয়ে যেতে পারে, ঠিক আছে। সো ওই চেঞ্জটা বিবেচনা করতে হবে আর কি, ঠিক আছে। এখন সবচেয়ে বেটার হয়ে হচ্ছে যে জাস্ট আমরা রেফারেন্স পয়েন্টটাকে, কারণ রেফারেন্স পয়েন্টের আন্ডারে মানে ওই সময়ের জিনিসটা আমরা বের করতে পারি, বাট চেঞ্জ হয়ে গেলে কি হবে সেটা আমরা ধরতে পারি না। তাহলে আমরা কি করি, এই রেফারেন্স পয়েন্টটা সামনের দিকে সরাই নিব আর পেছন দিকে সরাই নিব। তাহলে ওই রেফারেন্স পয়েন্ট এক এক সময় কি হবে সেটা বের করবো, ঠিক আছে। মানে আমরা ভবিষ্যতে এবং অতীতে একটু ঘুরে আসবো আর কি। তাহলে ভবিষ্যতে আর অতীতে ঘুরে আসার ইয়েটা কি, আমরা এই যে টি ইকুয়াল টু 0 না নিয়ে, ঠিক আছে, আমরা হচ্ছে টি ইকুয়াল টু অন্য একটা প্যারামিটার করে দিব, টি ইকুয়াল টু টি প্রাইম করে দিব, বা টি ইকুয়াল টু টাউ করে দিব। আগে শুধু 0 থেকে স্টার্ট করতাম, এখন 0 থেকে স্টার্ট না করে অতীত বা ভবিষ্যৎ থেকে স্টার্ট করবো। তাহলে এই পয়েন্টগুলো আমরা ট্রেস করতে পারবো আর কি, ঠিক আছে। সো ওই হচ্ছে, এটাই হচ্ছে জাস্ট এতটুকু বুঝলেই হবে মোটামুটি। তো তাহলে এখন জাস্ট আমরা একটু কি চেঞ্জ করব, আমাদের এই যে dx হবে না, এখানে x হবে। তাহলে x ইকুয়াল টু ln t প্লাস 1 প্লাস c5 এন্ড y ইকুয়াল টু t প্লাস c6, এটা c2 হবে না, এটা c6 হবে। when t ইকুয়াল টু টাউ, x ইকুয়াল টু 1, y ইকুয়াল টু 1। আগে হচ্ছে 0 তে চিন্তা করছি 1 1, বাট এখন চিন্তা করো না 0 না, একটু আগে ছেড়ে দিলেও 1 1 এ পৌঁছাবে, একটু পরে ছেড়ে দিলেও সেটা 1 1 থেকে যাবে। সেইভাবে মানে ফিউচার পয়েন্টগুলো এবং অতীতের পয়েন্টগুলো এস্টিমেট করবো, কারণ আমরা যেহেতু টি কে আমরা মানে উঠানামা করতেছি, তার মানে আমরা অতীত এবং ভবিষ্যৎ আর কি নিয়ে কাজ করতেছি, ঠিক আছে। তো ওই ক্ষেত্রে এখন আমরা এটার সাপেক্ষে চিন্তা করি। এখন তাহলে টি ইকুয়াল টু টাউ বসাই এবং এক্স ওয়াই ইকুয়াল টু 1 1 এগুলো বসে আমরা এই c5 আর c6 এর ভ্যালুটা বের করি। তো তাহলে হচ্ছে আমাদের x হচ্ছে 1 সমান ln টাউ প্লাস 1 প্লাস 1, ঠিক আছে, সরি 1 না, প্লাস c5। তো তাহলে c5 এর মান কত পাচ্ছি, 1 মাইনাস ln টাউ প্লাস 1। একইভাবে আমরা হচ্ছে পরেরটার জন্য করতে পারি 1 ইকুয়াল টু টাউ প্লাস c6, দ্যাট মিন্স c6 ইকুয়াল টু 1 মাইনাস টাউ। এতটুকু কি বোঝা গেল? পার্থ, ঠিক আছে। হ্যাঁ, আমাদের গিভেন কন্ডিশন ছিল তো t ইকুয়াল টু 0 এর জন্য x1 আর y1, তাহলে এটা এখানে আমরা টাউ ধরে নিলাম, চেঞ্জ হবে না? আমরা কোনটাকে চেঞ্জ করছি, টাইমকে চেঞ্জ করছি না।
আমরা ধরে হ্যাঁ নিই এই জন্য তো তাহলে তোমার হবে। এক্স আর ওয়াই চেঞ্জ হওয়ার কথা না। হুম। এখন আমরা জানি যে টি ইকুয়াল টু 0 তে হচ্ছে এখানে 1 1 বিন্দুতে থাকে আর কি, ঠিক আছে। সো 1 1 বিন্দু থেকে তাহলে কি হয়, জাস্ট হচ্ছে টাইম যাচ্ছে, সে হচ্ছে এদিক দিয়ে চলে যায়, আবার এদিক দিয়ে চলে যায়। বাট এখন কথা হচ্ছে যে জাস্ট আমরা যদি একটু চিন্তা করি যে আমরা একটু টি এই 1 1 এ পৌঁছাবে টি ইকুয়াল টু 0 সময় না, টি ইকুয়াল টু ধরলাম -2 সময়, ঠিক আছে। তার মানে কি -2 সময় হচ্ছে সে এখানে ছিল, এবং 2 সময় সে কোথায় আছে, 2 সময় সে কিন্তু এই পয়েন্টটা পাবে না, সে ফিউচারেরটা পাবে, বুঝা গেছে। 3 সময় যদি -3 সময় 1 1 এ থাকে, তাহলে 0 সময় কি সে ফিউচারেরটা পাবে। সো মানে এই যে ফিউচার পয়েন্টগুলো এস্টিমেট করার জন্য আমরা ওই জিনিসটা করতেছি আর কি, মানে দিন শেষে কি হবে সেটা জানতে চাই আর কি। এই জন্য এই টাইমকে আমরা ডানে বামে সরে অতীত এবং ভবিষ্যৎটা হচ্ছে নির্ধারণ করার চেষ্টা করতেছি, বুঝা গেছে। হ্যাঁ পারছো। মানে পার্টিকেল যেটা হচ্ছে যে টি ইকুয়াল টু 0 তে ঠিক আছে 1 1, সো এখানেও তো ঠিক আছে, টাওয়ার মান 0 করে দিল 1 1, ওইটা তো মানতেছে, কোনো সমস্যা নেই, ঠিক আছে। এখন তাহলে x ইকুয়াল টু কি লেখা যায়, c5 এর মান বসাই দিব, তাহলে ln t প্লাস 1 আর হচ্ছে কি প্লাস c5 1 মাইনাস ln টাউ প্লাস 1, এটা গেল। আর হচ্ছে y সমান কত পাচ্ছি, y সমান হচ্ছে t প্লাস c6, তাহলে হচ্ছে t প্লাস 1 মাইনাস টাউ, ঠিক আছে। এখন আমরা কি করবো, এখন হচ্ছে আমরা এই টাউ না আর কি, ওই টি কে 0 করে দিব আর কি। তাহলে আমরা টি কে 0 করলাম, বাট হচ্ছে এই টাউটা কি করতেছে, টাউটা কিন্তু মুভ করতেছে ডানে বামে। তো টাউটা মুভ করে কি হচ্ছে যে ঠিক আছে, মানে আমার টি ইকুয়াল টু মানে স্মল টি ইকুয়াল টু 0 তে আমরা 1 1 এ আসি, বাট তার আগে কি তারপরে কি সেই ফিউচার পয়েন্ট গুলো এস্টিমেট করতেছে কিন্তু এই যে টাউ, ঠিক আছে। মানে অনেকটা আসলে এটা কি বলে ওই যে সঞ্চার পথের ইকুয়েশন বের করার মতো, ঠিক আছে। আমরা একটা এক্স ওয়াই পয়েন্ট ধরে কন্ডিশনটা সেট করে দিই, পরে যেমন আমরা বললাম যে মানে একটা বিন্দু থেকে আরেকটা বিন্দু দূরত্ব এ, তাহলে কি হবে, সেটা বিন্দুটা বিভিন্ন দিকে মুভ করে একটা সার্কেল উৎপন্ন করবে। এখানেও জাস্ট আমরা এইভাবে চিন্তা করলে এই টাউটা মুভ করেই জাস্ট হচ্ছে সে আমার ওই স্ট্রিক লাইনটা তৈরি করে দিবে, ঠিক আছে। এখন তাহলে আমার টি ইকুয়াল টু 0 তে এট টি ইকুয়াল টু 0, টি ইকুয়াল টু 0 তে কি হচ্ছে x ইকুয়াল টু ln 1 হচ্ছে 0 হয়ে যাবে, আর তাহলে হবে 1 মাইনাস ln টাউ প্লাস 1, আর এখানে যেটা হচ্ছে যে y ইকুয়াল টু টি ইকুয়াল টু 0 তে 1 মাইনাস টাউ। এখন এই দুইটাকে আমাদের একসাথে করার পালা আর কি, ঠিক আছে। আমরা টাউ এর মানটা বের করার চেষ্টা করি। সো টাউ এর মান এখান থেকে কি পাবো, x ইকুয়াল টু 1 মাইনাস ln টাউ প্লাস 1, আর y ইকুয়াল টু পাচ্ছি 1 মাইনাস টাউ। তাহলে এইখান থেকে টাউ এর মান পাচ্ছি আমরা, একবারে না করি ভেঙে করি, তাহলে ln টাউ প্লাস 1 হচ্ছে 1 মাইনাস 6, তাহলে টাউ প্লাস 1 হচ্ছে e টু দি পাওয়ার 1 মাইনাস 6, দ্যাট মিনস টাউ হচ্ছে e টু দি পাওয়ার 1 মাইনাস 6 মাইনাস 1, আর এখান থেকে টাউ হচ্ছে 1 মাইনাস y। তাহলে দুইটা যদি সমান ধরি তাহলে e টু দি পাওয়ার 1 মাইনাস 6 মাইনাস 1 ইকুয়াল টু 1 মাইনাস y। তাহলে ওয়াইটাকে এই পাশে আনি, তাহলে y ইকুয়াল টু হবে 2 মাইনাস e টু দি পাওয়ার 1 মাইনাস 6। এটাই হচ্ছে আমার স্ট্রিক লাইন, ঠিক আছে। ওকে, সো এখানে শেষ আমার। তাহলে কি আর কারো কোনো কোশ্চেন নেই তো নাকি আছে? না। ওকে, এখন হচ্ছে প্রবলেম 2 তে, এটা একটা প্রবলেম। আচ্ছা, প্রথমটা হচ্ছে কি বলে পরীক্ষা হচ্ছে অনেকবার আসছে, দেখা যায় ফাইনালে থাকে আর কি। আর এখানে জাস্ট হচ্ছে ইউআই, এখানে হচ্ছে ইউআই বলতে মানে আমরা যে চিন্তা করি কিউ, এই কিউ এর প্রথমটা হচ্ছে u1i, পরেরটা হচ্ছে u2i, পরেরটা হচ্ছে u3k, এটা যে। সো এখন ডাইমেনশনের কথা বলে নাই,
তো এখানে আমরা 2D নিয়ে কাজ করব। তো স্যার হচ্ছে 2D তে এটা প্রমাণ করছে আর কি। মানে প্রমাণটা কি, যে শো দ্যাট স্ট্রিমলাইন আর পাথলাইন আর কোইনসিডেন্ট আর কি। ঠিক আছে, স্ট্রিমলাইন আর পাথলাইন এখানে সেম আর কি, এটাই বলছে। কারণ কি, কারণ হচ্ছে কম্পোনেন্ট গুলো আসলে টাইমের উপর ডিপেন্ড করলেও ঠিক আছে একইভাবে একই সমান্তরালে আর কি, কি বলে ভ্যালুটা যেহেতু সমান, ঠিক আছে এই জন্য আর কি। এখানে তাহলে আমরা এখানে ইউ হচ্ছে লিখতে পারি কত, এক্স বাই 1 + টি, এটা মনে করলাম আমাদের ইউ। আর ভি কত লিখতে পারি, y বাই 1 + টি, মানে আমরা মনে করলাম যে u1 সমান ইউ, u2 সমান ভি, আর x1 সমান হচ্ছে এক্স, x2 সমান হচ্ছে ওয়াই, আমাদের সুবিধার্থে আর কি ধরে নিলাম আর কি এরকম। তো তাহলে এই যে আমরা ইউভি পেয়ে গেছি, এখন হচ্ছে আমরা স্ট্রিম লাইন বের করবো আর হচ্ছে পাথ লাইন বের করবো। ওকে, তাহলে হচ্ছে প্রথমে হচ্ছে স্ট্রিম লাইন। আচ্ছা, তো স্ট্রিম লাইনে কি হচ্ছে, তো স্ট্রিম লাইনে যেটা হচ্ছে যে আমরা জানি যে এই যে ডেল এক্স বাই ইউ সমান ডেল ওয়াই বাই ভি সমান কি কে ধরতে হয়, তাই না? তো এখানে আমরা কে না ধরে জাস্ট অন্যভাবে করে দেখাই আর কি, যে কিভাবে করা যায়। ডেল এক্স বাই ইউ মানে কি এক্স বাই 1 + টি, dy বাই ওয়াই বাই 1 + টি। সো এখানে টি কেটে যাচ্ছে, বাট না কাটলেও সমস্যা হইতো না, তো টিকে কনস্ট্যান্ট চিন্তা করতাম। ওকে, তো তাহলে হচ্ছে ডেল এক্স বাই এক্স সমান ডেল ওয়াই বাই ওয়াই। সো দ্যাট মিনস এখানে যেটা আসতেছে যে আমাদের লন এক্স সমান লন ওয়াই প্লাস লন সি, মানে লন সি ধরলাম তাহলে আসলে একটু সহজ হয় আর কি দেখতে আর কি। এখানে হচ্ছে তাহলে কি আসতেছে, লন এক্স বাই ওয়াই ইকুয়াল টু লন, এই যে লনটা কাটা দেওয়ার জন্য আর কি, আর কিছুই না, এক্স বাই ওয়াই হচ্ছে সি। এখন কথা হচ্ছে বাকি কিন্তু কোনো তথ্য দেওয়া নাই, ঠিক আছে? তাহলে বাকি তথ্য যেহেতু দেওয়া নাই, তাহলে আমরা একটা ইনিশিয়াল কন্ডিশন সেট করি যে লেট, এটা এখানে সেট না করে অঙ্কের শুরুতে সেট করি তাহলে ভালো হয়। কনসিডার at t equal to 0 x1 সমান এপসাইলন আই আর x2 সমান হচ্ছে সরি এপসাইলন 1, এটা এপসাইলন 2 ধরলাম, যা দুইটা ভ্যালু ধরলাম। এপসাইলন দিয়ে ধরতে এ বি ধরলে কোনো সমস্যা নেই, আমি এ বি ধরে করে দেখাই। এপসাইলন দেখলে মনে অনেকের মাথা ঘুরে আর কি, এ আর বি ধরে নিলাম আর কি। তো তাহলে at t equal to 0, এখন t 0 বসানোর তো এখানে কোনো জায়গা নাই, তাই না? তো সমস্যা নাই, t 0 বসালাম, মনে মনে বসালাম, তাহলে x এর মান হবে a, y এর মান হবে b ইকুয়াল টু c। তাহলে সুতরাং তাহলে আমার স্ট্রিম লাইন, তো স্ট্রিম লাইন তাহলে কি পাচ্ছি, x বাই ওয়াই ইকুয়াল টু c মানে কত, a বাই b। এটা হচ্ছে আমাদের স্ট্রিম লাইন পাওয়া গেল আর কি, ঠিক আছে? এখন হচ্ছে আমরা দেখাবো যে পাথ লাইনও এটাই আসবে আর কি, ঠিক আছে? ওকে, পাথ লাইন এটাই আসার কারণ হচ্ছে পিটি তো কেটে যায় আর কি, ঠিক আছে? ফাইনালি কিছু থাকে না, এই জন্য সেম হয়ে যায় পাথ লাইন। তো পাথ লাইনে কি হবে, পাথ লাইনে একটু অন্যরকম, যে ডিএক্স বাই ডিটি এটাকে ধরতে হবে ইউ1, ডিওয়াই বাই ডিটি এটাকে ধরতে হবে ইউ2 বা ভি। আমরা ইউ1 ইউ2 না দিয়ে ইউভি দিয়ে দিলাম। তো তাহলে ডিএক্স বাই ডিটি, তাহলে ডিএক্স সমান কি লেখা যায়, ইউ মানে কি, ইউ মানে হচ্ছে এক্স বাই 1 + টি ডিটি, আর এটা হচ্ছে কি ডিওয়াই সমান ওয়াই বাই 1 + টি ডিটি। সো তাহলে লিখতে পারি এই ডিএক্স বাই এক্স সমান ডিটি বাই 1 + টি, আর এই ক্ষেত্রে লেখা যায় ডিওয়াই বাই ওয়াই সমান ডিটি বাই 1 + টি।
এখন যদি আমরা একটু সলভ করার চেষ্টা করি যে কি হবে, x ইকুয়াল টু যেটা দাঁড়াবে, সরি x ইকুয়াল টু না, ইন্টিগ্রেট করার পর বাম পাশে হবে ln x আর ডান পাশে হবে ln 1 প্লাস টি প্লাস c3 নিলাম, সরি আমাদের c1 c2 ইউজ করি না, তাহলে c1 c2 নিই। আর বাট এটাকে লন নিলাম না কেন c1 এর ওইখানে? নিলে সমস্যা নাই, আচ্ছা নিয়ে নেই, সমস্যা নেই। ln y ইকুয়াল টু ln 1 প্লাস টি প্লাস ln c2। সো এই কেন নিব না এটা করার আগে অঙ্কটা একবার খাতায় করতে হবে, করে বুঝতে হবে যে নিলে ভালো হয় নাকি না নিলে ভালো হয়। ওকে, সো এই পর্যন্ত গেল আর কি। সো এখন তাহলে হচ্ছে এখান থেকে আমরা কি লিখতে পারি, ln x বাই 1 প্লাস টি ইকুয়াল টু ln c1। আবার এই পাশে বলতে পারি ln y বাই 1 প্লাস টি, মানে বিয়োগটা ভাগ হয়ে গেছে, ln c2। এখন যে লন বাদ দেওয়া যায়, এখন হচ্ছে আমরা দেখি যে at t ইকুয়াল টু 0, ওইটাতে যাই আর কি, at t ইকুয়াল টু 0 x ইকুয়াল টু a, তাই না? আমার y তো অবত দরকার নাই এইটার জন্য, লিখি তারপর y ইকুয়াল টু b। সো তাহলে যেটা আসতেছে a বাই 1 ইকুয়াল টু c1, দ্যাট মিন্স কি c1 ইকুয়াল টু a। এই পাশ থেকে কি আসতেছে at t ইকুয়াল টু 0 x ইকুয়াল টু a y ইকুয়াল টু b, তাহলে b বাই 1 প্লাস t, সরি 0 ইকুয়াল টু c2, তাহলে c2 সমান আসতেছে b। এখন তাহলে আমরা যদি একটু সাজাই লিখি আর কি, তাহলে x বাই 1 প্লাস টি ইকুয়াল টু a, আর আসতেছে এখানে এটা আসতেছে, আর x y বাই 1 প্লাস টি b আসতেছে, ঠিক আছে? সো তাহলে 1 প্লাস টি এর ভ্যালু গুলো আমরা বের করি। সো এগুলো না, আচ্ছা তাহলে হচ্ছে এখানে 1 প্লাস টি এর ভ্যালু কি আসতেছে, 1 প্লাস টি এর ভ্যালু আসতেছে x বাই a, আর এই পাশে 1 প্লাস টি এর ভ্যালু কি আসতেছে y বাই b। সো দুইটা সমান, তাহলে x বাই a সমান y বাই b, তাহলে x বাই y সমান a বাই b। সো এটাই হচ্ছে আমার কি পাথ লাইন। সুতরাং স্ট্রিম লাইন এন্ড পাথ লাইন আর সেম। তো এটাই প্রুভ করতে বলছে আসলে। তো এখানে তাহলে আমরা আশা করি ম্যাথটা বুঝাইছে, তাই না? কোনো সমস্যা আছে? না না ঠিক আছে। ওকে, তাহলে আমরা পরেরটায় চলে যাই। আচ্ছা, সো এখানে আরেকটা দেওয়া আছে যে এটা আমি হোমওয়ার্ক দিচ্ছি আর কি সবার জন্য, এটাতে আমি জায়গা রাখি নাই। তো এটা একই জিনিস, জাস্ট ফাংশন দুটো চেঞ্জ করে দেওয়া হয়েছে আর কি, ঠিক আছে? আর এখানে 1 টি করছে, এটা হচ্ছে প্রথম ম্যাটার মতো আমাদের, ঠিক আছে? এক্স্যাক্টলি সেম। আর এটা হচ্ছে ফাইনালে আসছিল, ঠিক আছে? এটা ফাইনালে আসছিল, আর এই যে প্রথমটা কিন্তু ইনকোর্সে আসছিল, ঠিক আছে? ইনকোর্স লিখে দিচ্ছি, এটা ইনকোর্সে আসছিল, এবং দ্বিতীয়টাও ইম্পর্টেন্ট আর কি। এখানে এই যে 5টা ম্যাথ, এই প্রত্যেকটা ইম্পর্টেন্ট, এটা ইনকোর্স নিলে এটা পরীক্ষায় থাকবে একদম মাস্ট, মানে এই 5টা করলে একটা বা দুইটা কমন পড়বে আর কি, ঠিক আছে? এখানে যে the x and y components of the velocity, মানে x কম্পোনেন্টকে আমরা u বলি, y কম্পোনেন্টকে v বলি, এটা তো আমরা জানি, ঠিক আছে? ফর টু ডাইমেনশনাল ফ্লো তাহলে u আর v থাকবে। where x is in feet, তাহলে ফিটে আছে। ডিটারমাইন দা ইকুয়েশন ফর দা স্ট্রিমলাইন এন্ড গ্রাফ representative streamlines in the upper half plane, ঠিক আছে? and also indicate the direction of flow। আচ্ছা, তো তাহলে কি করতে হবে আমরা জানি যে আমাদের জাস্ট স্ট্রিমলাইন বলছে, এটা ইজি আর কি। এখানে u ইকুয়াল টু 9y স্কয়ার আর v ইকুয়াল টু 3। এখন ফর স্ট্রিমলাইন কি হবে যে
dx বাই ইউ ইকুয়াল টু dy বাই, আমরা বলছি যে 2d হইলে এখানে কে নেওয়া দরকার নেই, এটা এমনি করা যায়। তো তাহলে যেটা হচ্ছে যে এই যে dx বাই 9y স্কয়ার ইকুয়াল টু dy বাই 3। সো তাহলে 9y স্কয়ার দিয়ে গুণ করে দিলে যেটা হবে যে dx ইকুয়াল টু 3y স্কয়ার dy। তাহলে এখানে যেটা আসতেছে আমাদের x ইকুয়াল টু 3y স্কয়ার কে ইন্টিগ্রেট করে দিলে আসবে y কিউব প্লাস c। ঠিক আছে, তো এখানে জাস্ট এখানে টাইমের আর কোনো ব্যাপার স্যাপার নাই, ওগুলো আসলে মিলানো দরকার নেই। সো আগের ম্যাথে ওই যে t ইকুয়াল টু 0 কনসিডার করছি জাস্ট স্ট্রিম লাইন আর পাথ লাইন মিলানোর জন্য। কারণটা কি, কারণ পাথ লাইনে তো আবার t এখানে থাকবে, তাই না? তো এই জন্য দুইটা মিলানোর জন্য কনস্ট্যান্টের মান বের করে একদম ফাইনালি প্রুভ করে দেখছি। বাট এটার ক্ষেত্রে c নিয়ে তো চিন্তা করার দরকার নেই, জাস্ট এটাকেই প্লট করলেই হবে। ঠিক আছে, সো এটাকে প্লট করব কিভাবে? তো তাহলে আমরা লিখতে পারি যে y কিউব ইকুয়াল টু কি x মাইনাস c, দ্যাট মিন্স y ইকুয়াল টু কি ঘনমূল x মাইনাস c। ঠিক আছে, তো তাহলে এটা কেমন হবে যদি আমি এরকম চিন্তা করি যে y ইকুয়াল টু ঘনমূল x। সো এটা গ্রাফটা হচ্ছে যে এরকম, আমি একটু দেখাই, এটা গ্রাফটা হচ্ছে যে এরকম আর কি। ঠিক আছে, tan ইনভার্স x এর গ্রাফের মতো আর কি। সো এখন তাহলে জাস্ট যেটা হবে যে এখানে c যদি পজিটিভ হয়, ধরলাম c পজিটিভ, তাহলে যে জাস্ট একটু ডান দিকে সরে যাবে আর কি। আমাকে যেহেতু আপার হাফ প্লেনে আঁকতে বলছে, আমি শুধু উপরে একটু পারব না, এরকম বা এরকম বা এরকম বা এরকম বা এরকম এরকম আর কি, অনেকগুলো লাইন হবে সি এর উপর ডিপেন্ড করে। সো কোনটা কি, এটা হচ্ছে সি ইকুয়াল টু 0 জন্য, এটা হচ্ছে সি ইকুয়াল টু -1, এটা হচ্ছে সি ইকুয়াল টু -2। সো সি প্লাস করলে কি ডানে সরে যাচ্ছে, কিন্তু গ্রাফের অংশ না, এগুলো তীর চিহ্ন। এই হচ্ছে, এটাই বুঝাইলাম। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এটাই হচ্ছে গ্রাফ। তাহলে কি ক্লিয়ার সবাই? সবাই কি বুঝতে পারলে নাকি আমি বুঝলাম? বুঝছি পার্থ। ওকে, সেইটুকুই থাক। এখানে প্রবলেম 5 এ যেটা বলছে এই ভেলোসিটি ভেক্টর এক্স গিভেন, এটাও কিন্তু ফাইনালে আসছে। এখানে সবগুলো ইম্পর্টেন্ট যেটা বললাম আর কি। ভেলোসিটি ভেক্টর হচ্ছে এটা, সো আগের বার ইউবি আলাদা করে দিছে, বাট এই প্রথমটা হচ্ছে ইউ, এই পরেরটা হচ্ছে ভি। ঠিক আছে, এটা ইন্টিগ্রেশনটা একটু হয়তো বড় হবে আর কি। আচ্ছা, পাসেস টু এক্স ইকুয়াল টু 0, ওয়াই ইকুয়াল টু 0, স্ট্রিম লাইন এমন ভাবে বের করতে বলছে পাসেস থ্রু। এখন টাইমের কথা বলা নাই, সো টাইম না বলা থাকলে কিছু একটা ধরে নিলে হবে 0। ঠিক আছে, তো তাহলে আমরা যেটা বলতে পারি ফর স্ট্রিম লাইন, আচ্ছা তার আগে ইউভিটা একটু লিখে নিই। ইউ ইকুয়াল টু হবে এক্স, আর ভি ইকুয়াল টু হবে এক্স ইন্টু এক্স মাইনাস 1 ওয়াই প্লাস 1, যেমন আছে এমনি থাক। সো ফর স্ট্রিম লাইন dx বাই ইউ সমান কি dy বাই ভি। সো তাহলে যেটা দাঁড়াচ্ছে dx বাই x সমান dy বাই x ইন্টু এক্স মাইনাস 1 ওয়াই প্লাস 1। সো দুই সাইড থেকে x বাতিল করে দিব, আর এই x প্লাস 1টা বামে নিয়ে যাব। তাহলে x প্লাস 1 ইন্টু dx সমান dy বাই y প্লাস 1। সো এখন ইন্টিগ্রেট করে দিব, তাহলে হবে x প্লাস 1 হোল স্কোয়ার বাই 2 প্লাস c ইকুয়াল টু, এখানে যেটা হবে ln অফ y প্লাস 1। ঠিক আছে, সো এখানে আপাতত মানে মনে হচ্ছে যে লন সি নিলে বেটার হবে আসলে। ঠিক আছে, লন সি। সো তাহলে আমরা একটু পরের লাইনে চলে যাই। সো এই যে লন সিটাকে ডান পাশে নিয়ে যাই, তাহলে হবে x প্লাস 1 হোল স্কোয়ার বাই 2 ইকুয়াল টু, সো লন অফ বিয়োগ থাকলে কি হয়, ভাগ হয়ে যায়, y প্লাস 1 বাই সি। এখন লন কেটে দিলে এটা ই এর পাওয়ারে চলে যাবে,
সো তাহলে সিটা ডানে গুণ হয়ে যাবে আর এক বিয়োগ হবে, তাহলে ওয়াই ইকুয়াল টু ফাইনালি যেটা পাবো সি ইন্টু ই টু দি পাওয়ার, একটু ভুল হয়েছে, স্কোয়ারটা শুধু উপরে, x প্লাস ওয়ান হোল স্কোয়ার বাই টু, সিটা বামে গুণ আছে আর হচ্ছে এখানে প্লাস, মাইনাস হবে না পক্ষে? আচ্ছা মাইনাস, সরি আমি কোন জায়গা থেকে নিয়ে আসছি, এখন হচ্ছে পাসেস যেহেতু টি নাই, প্লাসের স্ট্রোক কি 0 0, মানে এক্স ওয়াই 0 0 তে পাস করে, এটা বলে দিছে আর কি। সো টি থাকলে টি একটা ধরা লাগতো যে টি 0 তে এক্স 0 0। তো এখন ব্যাপারটা হচ্ছে যে তাহলে এখানে বসাই দিই, তাহলে ওয়াই হচ্ছে 0 ইকুয়াল টু সি ইন্টু ই টু দি পাওয়ার 0 বসাই দিলে 1/2, মানে 1 স্কোয়ার বাই 2 মাইনাস 1, দ্যাট মিনস সি ই টু দি পাওয়ার হাফ সমান কত 1, তাহলে সি সমান ই টু দি পাওয়ার মাইনাস হাফ, তাহলে আমরা ওয়াই সমান পাচ্ছি ই টু দি পাওয়ার মাইনাস হাফ ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার বাই 2 মাইনাস 1, দ্যাট মিনস ওয়াই সমান ই টু দি পাওয়ার এটাকে আরো চাইলে সিম্পলিফাই করা যায়। সো তাহলে যেটা হবে এক্স স্কোয়ার প্লাস 2x বাই 2, কোন পাপি এতক্ষণে জয়েন করতেছে, আমার তো ক্লাসই শেষ। আচ্ছা, সো তাহলে এটাই হচ্ছে আমাদের কি বলে কি কি বের করলাম, স্ট্রিমলাইনের ইকুয়েশন আর কি, ঠিক আছে এই জিনিসটা। আচ্ছা পার্থ, এখানে কি অঙ্ক শেষ? হ্যাঁ, আচ্ছা আর কি কিছু বলছে? আচ্ছা লাস্টে যে বললো যে ডিসকাস দ্য ডাইরেকশন অফ দ্য ফ্লো, এটা মানে পার্থ x মাইনাস 1 হবে না? x মাইনাস 1 হয়, আচ্ছা ভুল হইতে পারে, যেখানে x মাইনাস 1 হওয়ার কথা না? x মাইনাস 1 ছিল, আচ্ছা খেয়াল করা হয়নি, চেঞ্জ করে দিয়েছিলাম। ওকে, এগুলা সমস্যা, এটা বুঝে নিবে সবাই। আচ্ছা তারপর ঠিক করে দিচ্ছি আর কি, সঠিকটা থাকা দরকার। এখানে মাইনাস 1 মাইনাস 1 মাইনাস 1, আচ্ছা সি এর মানে কোনো চেঞ্জ আসবে না কারণ এটা 1ই হয়ে যাবে, এখানে মাইনাস 2x হবে। ওকে, থ্যাংক ইউ। ওকে, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, ডিসকাস দ্য ডিরেকশন অফ ফ্লো। আচ্ছা, ডিরেকশন অফ ফ্লো বলতে এখানে বোঝানো হচ্ছে যে এই যে জাস্ট আমি স্ট্রিম লাইনটা একটু আঁকবো আর কি, এটা প্লট করা, আসলে প্লট করে জাস্ট ভেক্টর দিয়ে তীর চিহ্ন দিয়ে দিয়ে দেখাই দিতে হবে, ঠিক আছে। মানে এই গ্রাফটা আমাদের হাতে প্লট করতে হবে? হাতে বলতে কি, জাস্ট আমি ট্রাই করি, দেখাই কিভাবে করা উচিত আর কি। x ইকুয়াল টু 0 বসাই, x ইকুয়াল টু 0 তে কি আসে, e টু দি পাওয়ার 0 1 মাইনাস 1 0 আসে, তাই না? আমরা দেখতেছি ই এর গ্রাফ, ই পরে গ্রাফ কিন্তু যে এরকম হবে, ঠিক আছে সামথিং। এখন দুইটা পয়েন্ট নিয়ে এরকম করে দিলেই হবে আসলে, আর কিছু না। এখানে যদি আমি x ইকুয়াল টু 2 নেই, তাহলে 2 নিলে হচ্ছে কি আসে 4 মাইনাস 4 0, তাহলে ই টু দি পাওয়ার 0 হচ্ছে 1, তাহলে আবারও 0, তাহলে x ইকুয়াল টু 2 তেও আবার 0। এর মাঝামাঝিতে কি হবে, ধরলাম x ইকুয়াল টু, যদি আমি 1 নেই, 1 নিলে নেগেটিভ, তাহলে কম হয়ে যাবে, তার মানে এরকম হবে আর কি, এরকম হয়ে যে এরকম করে উপরে উঠে যাবে আর কি, ঠিক আছে। আর বাম দিকে কি হবে, মাইনাস নিয়ে দেখতে হবে। সো মাইনাস যদি আমি -5 নিলে সেখানে কি পজিটিভ আসে, তাই না? সো এটাও এই দিকেই যাবে আর কি, এরকমই হবে। সো এই যে ডিরেকশন অফ ফ্লো যে এরকম আর কি, এরকম আর কি স্ট্রিম লাইন গুলো আর কি। সো এই লাইনগুলো কিন্তু স্ট্রিম লাইন আর কি। সো এটা কিন্তু জাস্ট হচ্ছে আমার একটা স্ট্রিম লাইন, যেটা আমি কালো টাকছি, কারণ কি একটা নির্দিষ্ট কন্ডিশন আমি নিছি। এরকম আরো অনেক স্ট্রিম লাইন, আর স্ট্রিম লাইন গুলো কিন্তু সবসময় প্যারালাল থাকে, একটার সাথে আরেকটা ছেদ করবে না, এটা মাথায় রাখতে হবে আঁকার সময়। এরকম করে যদি দেই তাহলে কিন্তু স্ট্রিম লাইন হবে না। বোঝা গেল তাহলে ডিরেকশন অফ ফ্লো। ওকে, পার্থ, আরেকটা কথা, একটা একটু ব্যাকে যা।
আগের স্লাইডটা, হ্যাঁ না এটা না, তার আগে মানে ইকুয়েশনের যে স্লাইডটা, হ্যাঁ এখানে তুই যে বললি যে মানে টি আসে নাই, যদি আসতো তাহলে আমরা টি ইকুয়ালস টু 0 ধরতাম, কিন্তু টি ইকুয়ালস টু 0 কেন ধরতাম? একটা রেফারেন্স পয়েন্ট আসলে, মানে এমনি আর কি। এমনি কিছু তো একটা ধরতে হবে যে ও ওটা তখন হয়তো বা দেওয়া থাকতো আসলে, ঠিক আছে, তো না দেওয়া আচ্ছা থাকলে তো কিছু করা নাই, ধরতে তো হবেই, তাই না? আচ্ছা, আর ওই এক্স ওয়াই 0 ধরছি কারণ কি আমার ওই অরিজিন বলে দিছে এই জন্য যে এই যে অরিজিন থেকে যাচ্ছে। অরিজিন x = 0 y = 0। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ওকে, তাহলে আমি শেষ করে দিচ্ছি। আচ্ছা পার্থ একটু স্লাইডটা দিয়ে দিস।